আসসালামু আলাইকুম। গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলছে প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না বলছে আব্দুল্লাহ আল জাবের। এবং জানিয়ে দিব হাদি চত্বর থেকে পিস্তল সহ যুবক আটক। এবং জানিয়ে দিব শুধু এতটুকু বলবো, আসুন দেশটাকে গড়ে তুলি। পীর সাহেব আল্লামা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা। এবং জানিয়ে দিব কোনো আপোষ নয়, আমরা নতুন করে শুরু করব। জুলাইয়ের আরেক ভণ্ড মাহফুজ উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে বলছে আইজিপি। দর্শক, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আইন শৃঙ্খলা কি পারবে তাদের শক্তি দিয়ে বা তাদের বুদ্ধিমত্তা দিয়ে সুষ্ঠু শৃঙ্খলাভাবে এই নির্বাচনকে সফল করতে এবং বাংলাদেশের 18 কোটিরও বেশি জনগণের সামনে একটি ইতিহাসের সর্বোচ্চতম শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে উপহার দিতে? দর্শক, এ বিষয়ে আপনাদের অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলছে প্রধান উপদেষ্টা। স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বর্ষনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তার আসন্ন ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচন এবং গণভোট, পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকার কর্তৃক সুরক্ষিত শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরো বলেন, নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। 1 বছর ব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে রাষ্ট্রদূত জ্যাক বর্ষন গত 17 মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে দাঁড়াবেন না বলছে আব্দুল্লাহ আল জাবের। শহীদ শরীফ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা ৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, কোনো সিম্প্যাথি, সহানুভূতি নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্প্যাথির রাজনীতি করবে না, এটার নিশ্চয়তা দিচ্ছি। সোমবার বিকালে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এ ঘোষণা দেন। এর আগে দুপুর 2:15 থেকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আব্দুল্লাহ আল জাবের বলেন, অনেকেই ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের কেউ যাতে নির্বাচন করে সেই অনুরোধ করছেন। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে নির্বাচনে অংশ নেননি, তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। আমরা কয়েকজন তার পক্ষে দাঁড়িয়েছিলাম। শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দেবে না, কোনোদিন ক্ষমতার মুখাপেক্ষী হবে না। তিনি বলেন, ওসমান হাদি রাজনীতি করতে আসেননি, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে সেটা বিনির্মাণ করতে এসেছিলেন। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনকিলাব মঞ্চ।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে, কিন্তু জনগণ আপনাদেরকে হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। আপনারা যদি বিচারের জন্য সোচ্চার না হন, আগামী নির্বাচনে জনগণ আপনাদের সোচ্চার করে দেবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করতে চায় তারা সফল হবে না। জনগণ আবেগ দিয়ে নয়, আগের হিসাব ও বর্তমান হিসাব মিলিয়েই ভোট দেবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা খুনিদের জামিন করিয়েছে কিংবা টকশোতে গিয়ে শহীদ ওসমান হাদিকে গিনিপিগ বলে হেই করেছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলটি কোনো ব্যবস্থা নেয়নি। আপনি জানাজায় আসবেন কিন্তু বহিষ্কার করবেন না, তা হতে পারে না। কবর জিয়ারত করবেন কিন্তু দায় নেবেন না, তা হতে পারে না। উপদেষ্টার উদ্দেশ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আমি মনে করি না বর্তমান কোনো উপদেষ্টা এখানে এসে আমাদের সঙ্গে দাঁড়াতে পারবেন। তারা এখন কম্বলের নিচে, রাষ্ট্র যেন কম্বলের নিচে ঘুমাচ্ছে, কিন্তু জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওসমান হাদি খুনের সঙ্গে যে রাঘব বলটা জড়িত তাদের নাম প্রকাশ করুন, জনগণ আপনাদের পাহারা দেবে। আর যদি কোনোভাবে রাঘব বলদের সঙ্গে সমঝোতায় আসেন, আপনারা 12 ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার অপপ্রচার করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, শাহবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা হলেও এর বিকল্প পথ রয়েছে। এখানে আসা মানুষগুলো কি ভাড়া করে আনা? এই শীতের মধ্যে তারা কি টাকার জন্য বসে আছেন? খুনিদের বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। সুতরাং যতই অপপ্রচার চালান, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না। আইন উপদেষ্টার সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের আসামিদের জামিন দেওয়া হয়েছে। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। আপনারা দায় এড়াতে পারেন না। হাদি চত্বর থেকে পিস্তল সহ যুবক আটক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে পিস্তল সহ এক যুবককে আটক করা হয়েছে। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় আটককৃত ব্যক্তির হাতে অস্ত্র ছিল কিনা। সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার কর্মকর্তা মাহফুজুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে, ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন। প্রাথমিকভাবে জানা গেছে ওই ব্যক্তির নাম আরাফাতুল ইসলাম। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা। তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর 2টায় শাহবাগ মোড়ে জোড়াই স্তম্ভের নিচে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা 11টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সোমবারও এই আন্দোলন অব্যাহত রয়েছে। এ সময় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, যেই হাদি জনতার সেই হাদি মরে না, হাদি না মোদি, হাদি হাদি, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। নিরাপত্তাজনিত কারণে শাহবাগ এলাকায় বিজেপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। শুধু এতটুকু বলবো, আসুন দেশটাকে গড়ে তুলি, বলছে তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে ঢুকে সোজা চলে যান দোতলার বারান্দায়। সেখানে দাঁড়িয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম দিয়ে বলেন, শুধু এতটুকুই বলবো, আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব ওঠে নয়াপল্টনের কার্যালয়ে। বিকাল 3টার দিকে তার আসার কথা থাকলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ে ঢুকতে সময় লেগে যায় বেশি। 4টার দিকে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় তারেক রহমান বলেন, 1 মিনিট কথা বলি আপনাদের উদ্দেশ্যে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি সেদিন বক্তব্য রাখবো। শুধু এতটুকু বলবো, যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।
তারেক রহমান বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি। এ সময় মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন, আমার জন্য ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। এর আগে বেলা 3টায় তারেক রহমান গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল 4টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এবং এম রাশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এ সময় তারেক রহমানকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দলটির নেতাকর্মীরা। কোনো আপোষ নয়, আমরা নতুন করে শুরু করব বলছে মাহফুজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। মাহফুজ বলেন আমরা নতুন করে শুরু করব, ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। আসুন আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি, জুলাইয়ের জন্য, যুব সমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপোষ নয়। আজ নির্বাচনে অংশ না নেওয়ার কথা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন মাহফুজ। তার আগে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম জানান তিনি জাতীয় নাগরিক পার্টিরও এনসিপি অংশ হবেন না। এর আগে রোববার অর্থাৎ 28 ডিসেম্বর রাতে ফেসবুকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে পোস্ট দেন তিনি লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠন আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমস্যাসহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য। আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম আরো লেখেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হবার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকায় শ্রেয়। বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখবো রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবশেষে তিনি আরো লেখেন, তিনি নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। নির্বাচনে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে বলছে আইজিপি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। আইজিপি বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, প্রাক নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা
রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। পুলিশের টহল ছাড়াও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে। আইজিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, পুলিশের আইনি কাজে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে হবে। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন বাহারুল আলম। তিনি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কার সম্পর্কে ব্যাপক প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ছিলেন